28,50,00,000 টাকা নগদ, 15 কেজি সোনা, 300 বিঘা সম্পত্তি আর মুখ্যমন্ত্রীর দাবি এটা শুধু একজনের সম্পত্তি নয় বরং বহু বছরের একটা বিশাল রেভিনিউ লিকেজের ছবি। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই দাবিগুলির পেছনে কতটা তথ্য সামনে এসেছে আর কেন হঠাৎ এই অভিযান নিয়ে এত বড় আলোচনা। তার আগে চলুন মুখ্যমন্ত্রী নিজেই কি বলেছেন একটু দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ পুলিশ যে তাদেরকে কাজ করার সুযোগ দিলে তাদের কর্মকুশলতা, দক্ষতা এবং তাদের ইন্টেলিজেন্সি লাগিয়ে তারা যে সমস্ত রকম সিন্ডিকেট র্যাকেট, গভর্নমেন্টের রেভিনিউ লিকেজ এবং গভর্নমেন্টের আপনার প্রপার্টি এবং গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ করে বড় র্যাকেট চালাতে পারে, আবার সেই র্যাকেটকে যে পুলিশ ভাঙতে পারে, এটা প্রমাণ হয়েছে বীরভূমে। আশা করি আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তাহলে কী ধারণা বীরভূমের সাম্প্রতিক অভিযানে এমন কিছু তথ্য সামনে এসেছে যা রাজ্যের রাজস্ব বা রেভিনিউ কালেকশন নিয়ে নতুন করে কিন্তু প্রশ্ন তুলেছে। তার দাবি, আগে যেখানে সরকার বছরে মাত্র 60 থেকে 80 কোটি টাকা রাজস্ব পেত, সেখানে প্রশাসনিক পরিবর্তনের পর মাত্র এক মাসে ওই জেলা থেকে 83 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এখানেই শুরু হয়েছে মূল বিতর্ক, কারণ শুধুমাত্র রাজস্ব বাড়া নয়, মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন বহু বছর ধরে সরকারের প্রাপ্য বিপুল অঙ্কের টাকা বিভিন্নভাবে বাইরে চলে যেত। তবে এই দাবিগুলি সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এগুলি তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই হওয়া বাকি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তিনি দাবি করেছেন বহু বছর ধরে সরকারি আয়ের বড় অংশ সরকারের কাছে না এসে অন্যত্র চলে যেত, যদিও এই অঙ্কগুলোর স্বাধীন নিরীক্ষা বা আদালতে প্রমাণিত তথ্য এখনও প্রকাশ্যে কিন্তু আসেনি, তাই এগুলোকে আপাতত সরকারি দাবি হিসেবেই দেখা উচিত। তবে যদি তদন্তে এই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয় তাহলে এটি শুধু একটি জেলার কিন্তু ঘটনা নয়, বরং রাজ্যের রাজস্ব ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। আর এখান থেকেই তদন্তের গুরুত্ব আরও বেড়ে যায়। সবচেয়ে বেশি চর্চার বিষয় অবশ্য উদ্ধার হওয়া নগদ টাকা এবং মূল্যবান সম্পদ। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রায় 28,50,00,000 টাকা নগদ, 15 কেজি সোনা যার আনুমানিক মূল্য হচ্ছিল প্রায় কাছাকাছি 50 কোটি টাকা এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এর পাশাপাশি আরও নগদ অর্থ, সোনা, রূপো, প্ল্যাটিনামের গয়না এবং তদন্তে ব্যবহারের জন্য বিভিন্ন নথি ও ডিজিটাল ডিভাইসও উদ্ধার হয়েছে বলে তিনি কিন্তু দাবি করেন। আর এই সমস্ত তথ্য তদন্তকারী সংস্থার তদন্তের অংশ এবং আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে এর পূর্ণ সত্যতা কিন্তু নির্ধারিত হবে। তদন্তে শুধু নগদ অর্থ বা সোনাই নয়, সম্পত্তির পরিমাণ নিয়েও বড় দাবি করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী। সরকারের বক্তব্য অনুযায়ী তদন্তকারীরা মোট 21টি সম্পত্তির হদিশ পেয়েছেন, যার পরিমাণ প্রায় 300 বিঘা জমির সমান। এই তালিকায় রয়েছে একাধিক বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটা ইটভাটা, পাথর খনি এবং স্টোন ক্রাশার ইউনিট, এইরকম কত কি। এছাড়াও বহু ট্রাক, ডাম্পার এবং বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করার কথাও কিন্তু জানানো হয়েছে। তদন্তকারীদের মতে এই সমস্ত সম্পদের উৎস খতিয়ে কিন্তু দেখা হচ্ছে। আর এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় সম্পত্তি ও আর্থিক লেনদেন যদি সত্যিই থেকে থাকে তাহলে তা কিভাবে এতদিন নজরের বাইরে ছিল। এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত আরও এগোচ্ছে বলে প্রশাসনের কিন্তু দাবি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই মামলায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার কিন্তু করা হয়েছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, ভারতের আইন অনুযায়ী আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে আইনগতভাবে দোষী বলা কিন্তু যায় না। তদন্ত এখনও চলছে এবং পরবর্তী পর্যায়ে আরও তথ্য কিন্তু সামনে আসতে পারে। এবারে আসি সবচেয়ে বিতর্কিত যে অংশটা, তা হলো মুখ্যমন্ত্রীর ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কিছু ব্যক্তিরও এই চক্রে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই অভিযোগগুলোর বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া এসেছে অথবা তদন্তে কী প্রমাণ পাওয়া যায় সেটাই কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, কারণ অভিযোগ আর আদালতে প্রমাণ এই দুটির মধ্যে আইনগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু পার্থক্য রয়েছে। শুধু বীরভূম নয়, মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের বালি ব্যবসার কথাও কিন্তু উল্লেখ করেছেন। তার দাবি, সেখানে ইতিমধ্যেই কাছাকাছি 9.5 অর্থাৎ 9.5 কোটি 9.5 কোটি টাকার রাজস্ব কিন্তু আদায় হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন নতুন সরকারের প্রথম 10 সপ্তাহতেই রাজস্ব 12% কিন্তু বেড়েছে এবং অর্থবর্ষের শেষে তা 20% পর্যন্ত কিন্তু বাড়তে পারে বলে তার বিশ্বাস। এটি অবশ্য ভবিষ্যৎ সম্পর্কে তার পূর্বাভাস। প্রকৃত পরিসংখ্যান অর্থবর্ষের শেষে সরকারি তথ্য প্রকাশের পরই কিন্তু স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনের শেষ দিকে মুখ্যমন্ত্রী রাজস্ব ও দুর্নীতির বিষয়ে পাশাপাশি নিরাপত্তার প্রসঙ্গও কিন্তু সেখানে তিনি তোলেন। তিনি জানান, এসটিএফ কাশ্মীরে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে বলে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির মাধ্যমে এগোবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী যে তথ্য দাবি তুলে ধরেছেন তা পশ্চিমবঙ্গের প্রশাসন, রাজস্ব ব্যবস্থা এবং রাজনৈতিক মহলে নতুন করে বড় আলোচনা শুরু করেছে। একদিকে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা, সম্পত্তি ও রাজস্ব বৃদ্ধির সরকারি দাবি, আবার অন্যদিকে রয়েছে গুরুতর রাজনৈতিক অভিযোগ যেগুলো সত্যতার তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, আরও কি তথ্য সামনে আসবে, নাকি সংশ্লিষ্ট ব্যক্তিরা বা বিরোধী পক্ষ এই অভিযোগগুলোর জবাব কেমনভাবে দেবে। সেই সমস্ত আপডেটগুলি যখন আসবে আমরা চেষ্টা করবো তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনার মতে এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সবার ভিতরে শেয়ার করে দেন যাতে সবাই এই ধরনের খবরগুলি জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।